আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ কিডনি, এছাড়াও কিডনি, মূত্রনালী এবং মূত্রথলিতে আমাদের প্রতিনিয়ত নানাবিধ রোগের জন্ম হয়। কিছুটা সংক্রামক ব্যাধি অথবা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী রোগসহ কিডনি অকেজো হওয়া পর্যন্ত যে কোনো রোগের সাথেই আমরা কম বেশি পরিচিত। প্রিয় দর্শক, যে রোগগুলো আমাদের প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে এই অঞ্চলগুলোতে, সেইগুলি সম্পর্কে জানা অবশ্যই আমাদের দায়িত্ব। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ ও তার প্রতিকার। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। স্যার, আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর বায়েজিদ। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক রোগী আছে প্রতিনিয়ত আপনারা দেখছেন, এবং রোগী আসলে কত সংখ্যক আছে কিডনি বা কিডনির ফেইলারের বা সব মিলিয়ে তা আসলে সঠিক পরিসংখ্যানও নেই। আপনি যদি প্রথমে একটু স্যার আমাদেরকে বলে কিডনির ফাংশন বা কাজ সম্পর্কে একটু জানাতেন। দেখেন, আমাদের কিডনি একটা ভাইটাল অর্গান। আমাদের মেরুদণ্ডের পাশে সিবির বিচির মতো এটা সাইজ শেপটা 9 থেকে 11 সেন্টিমিটার, এবং এটা টিবেন্ডাস ফাংশন। জি, টিবেন্ডাস ফাংশন কেন? এখান থেকে ব্লাড ফ্লো 1/5 অফ দ্য কার্ডিয়াক এটার ভিতরে যাচ্ছে এবং পরিশোধিত হয়ে আবার ফিল্টার হয়ে ব্লাডটা আবার কিডনির থেকে আমাদের শরীরে ঢুকে পাচ্ছে। তার মেইন যে কারণ, মেইন যে কাজটা, সেটা হলো যে আমরা যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ড্রাগস যাই খাই, সেটা লিভারে মেটাবলিজম হলো, খারাপ জিনিসগুলি কিডনিতে বেরোবে। তাহলে এক্সক্রিটিভ ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন, যাদের কিডনির রোগ হচ্ছে, যাদের সিকেডি স্টেজ 5, তারা কিন্তু এই জিনিসগুলি বের করে পাচ্ছে না। এগুলি বডির ভিতরে ডিটেনশন হচ্ছে এবং তার জন্য উপসর্গ হচ্ছে। অর্থাৎ শরীরের অপ্রয়োজনীয় অংশ যা মূত্রের মাধ্যমে বের হয় সেটি তখন পরিশোধিত বলি, ব্লাড। প্রথম। দ্বিতীয়টা হলো যে আমাদের উচ্চ রক্তচাপ, সেটা কিন্তু কিডনি মেনটেন করে। অর্থাৎ কিডনির রোগ যদি থাকে 80 থেকে 90% ব্লাড প্রেশার হবে, এটাও যেমন সত্য। আবার কিডনির রোগ থেকে কিডনি ড্যামেজ হবে, ব্লাড প্রেশার থেকে কিডনি ড্যামেজ হবে, এটাও সত্য। একটা কজ, একটা এফেক্ট। 3 নম্বর, অ্যাসিড বেস ব্যালেন্স, যে বডির যে ব্যালেন্সটা, সেটাও কিডনি করে। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, অর্থাৎ লবণ এবং পানি, এটাও কিন্তু কিডনি হ্যান্ডেল করে। তারপরে খুবই ইম্পর্টেন্ট কথা, হরমোনাল ফাংশন। দেখেন, যখন এই কিডনির রোগ থাকে, অনেক লোকটা ফ্যাকাশে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়। সেটা কিন্তু এই রক্তের যে ইরিথ্রোপয়েটিন একটা হরমোন লাগে, সেটাও কিন্তু কিডনির থেকে হয়। সেজন্য আমরা কি করি, অনেক সময় আমরা ইনজেকশন ফর্মেই ইরিথ্রোপয়েটিন দেই। এখন অবশ্য কিছু ড্রাগ পাওয়া যাচ্ছে টু স্টিমুলেট এই ইরিথ্রোপয়েসিস, মানে ইরিথ্রোপয়েটিন তৈরি করার জন্য। তো এই যে গুরুত্বপূর্ণ কাজগুলি হরমোনা, আরেকটা আছে ভিটামিন ডি, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, সেটাও কিন্তু কিডনিতে তৈরি হচ্ছে। টিমেন্ডাস ফাংশন। এখন যখন এই ফাংশনগুলি যখন ধীরে ধীরে যখন নষ্ট হয়ে যাবে, এই সবগুলি ফাংশনের উপসর্গ দেখা দেয়। ধরেন, আপনি রিটেনশন অফ ইউরিয়া ক্রিয়েটিন হলো, তখন আপনার বমি লাগবে, খাওয়ার রুচি থাকবে না, গাট কনজেশন হবে, ড্রাউজি হয়ে যায়। তারপরে উচ্চ রক্তচাপ হয়, রক্তশূন্যতা হয়, শরীরে চুলকানি হয়, মনের ভিতরে অসুবিধা হয়, এবং ব্লাড প্রেশার হয়। ব্লাড প্রেশার থেকে হার্টের প্রবলেম হয়, ভাস্কুলার ডিজিজ হয়, ভেসেলগুলি ড্যামেজ হয়। এবং কিডনি ড্যামেজ হওয়া মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, বডির সব জায়গায় তার প্রভাব পড়ে। আসলে কিডনির খুব ট্রেমেন্ডাস ফাংশন বা কার্যকারিতার কথা আপনি আমাদেরকে শোনালেন, যে অনেক রকম ফাংশন সেটি করছে, এবং কিডনির যে রোগগুলো হয় সেগুলির লক্ষণও আপনি কিছুটা বলছিলেন, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ হয়। সেগুলি আমরা এক এক করে আসতে চাই। আমরা একটু ইনফেকশন নিয়ে কথা বলতে চাই, যেটি খুবই কমন এবং মহিলারা বেশি আক্রান্ত হন, অনেকেই কষ্টে ভুগে থাকেন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আপনি এই সম্পর্কে আমাদেরকে একটু দেখেন, কিডনিটার এই ট্রাকটা একটা ইম্পর্টেন্ট। এটা ট্রাকটা কি? কিডনি, মূত্রনালীর প্রথম অংশটা একটা ফানেল শেপ থাকে, তারপরে একটু সরু হয়ে নিচের দিকে সরুভাবে নামে, তারপরে একটা মূত্রথলিতে ঢুকে, তারপরে মূত্রথলিতে পেশাবের রাস্তা। সেখানেও আবার একটু ছেলেদের একটা প্রোস্টেট গ্ল্যান্ড, সেটার থেকে পেশাবের রাস্তা থাকে, এবং ছেলেদের পেশাবের রাস্তাটা একটু বড়, মেয়েদের পেশাবের রাস্তা ছোট। এটারও ইম্পর্টেন্স আছে অবশ্যই। আচ্ছা, এখন ইউটি ট্রাক বলতে এই কিডনি, ইউরেটার, ব্লাডার, এই যে কোনো জায়গায় ইনফেকশনে বোঝায়। যে কোনো জায়গায় আমরা ইনফেকশন বলতে আমরা যেটা বলি, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে জীবাণু দ্বারা, অথবা ভাইরাস থেকে হতে পারে, ফাঙ্গাল থেকে হতে পারে, আরও কিছু হতে পারে।
কিন্তু মেইনলি হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, 95% হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখন কিভাবে হয়? জীবাণুটা কোথা থেকে আসে? জীবাণু বাইরের থেকে আসে না, আপনার শরীর থেকে জীবাণু আমাদের শরীর থেকে আমাদের ভিতরে ঢোকে, অর্থাৎ পায়ুনালী থেকে যে জীবাণু, সেই জীবাণুটা পেশাবের রাস্তায় আসবে, পেশাবের রাস্তার চারদিকে থাকবে, পেশাবের রাস্তায় ঢুকবে, তারপরে ইনফেকশন হবে। তাইলে এই জিনিসটা আমাদের জানতে হবে। যেমন আমরা কমন জনগণ জানেন ইকোলাই, প্রোটিয়াস, সুডোমোনাস, কমন আপনি ইকোলাই কতগুলো ব্যাকটেরিয়ার নাম বলছেন। এই যে ব্যাকটেরিয়া, এই ইকোলাই ব্যাকটেরিয়া এটা কিন্তু যখন গাটে থাকে কোনো ক্ষতি করবে না, কিন্তু যখনই এটা পেশাবের রাস্তায় ঢুকলো তখন এটা ইনফেকশন তৈরি করলো। জি। এখন মজার জিনিস হলো যে ঢুকলেই কি ইনফেকশন হবে না, তিনটা ফ্যাক্টর। কতটুক ব্যাকটেরিয়া ঢুকলো, আমার বডি রেজিস্ট্যান্সটা কি, এটা একটা, আর আমরা ডিফেন্সিভ বডির ডিফেন্স যেটা সেটা, আর ভিলুরেন্স অফ দ্য ব্যাকটেরিয়া, অর্থাৎ এই জীবাণুটা শক্তি কতটুক কতটুকু। কতটুক আপনি ডিজিজ করতে পারে সেইটাকেই বলে ভিলুরেন্স অফ দ্য ব্যাকটেরিয়া। এই তিনটার উপরে নির্ভর করবে। তা এখন ঢোকার পরে তারপরে এটা প্রথমে তো ধরি ব্লাডারে যদি হয় সেটার বলি সিস্টাইটিস, তারপরে যেটা উপরের দিকে ওঠে কিডনির, যদি কিডনিতে যায় নিচের থেকে উপরে ওঠে, দেখেন পিকুলিয়ার, নিচের থেকে উপরে উঠতেছে, ওইটা কিডনিতে যদি ইনভলভ করে সেটা বলি পাইলোনেফ্রাইটিস। তাহলে দুইটা ভাগ করলাম, একটা আপার ইউটিআই, একটা লোয়ার ইউটিআই। জি। এই ভাগের প্রয়োজন কি? ভাগের প্রয়োজন হলো যে লোয়ার ইউটিআই হলো ট্রিটমেন্ট প্রটোকল এবং অ্যান্টিবায়োটিক্স প্যাটার্ন একরকম, আপার ইউটিআই হলে এটা সিরিয়াস কন্ডিশন, ট্রিটমেন্ট প্রটোকল এবং চিকিৎসা কিন্তু আলাদা। আরেকটা জিনিস হলো অনেক সময় আমরা ইউটিআইয়ের যেমন আনকমপ্লিকেটেড ইউটিআই, অর্থাৎ শুধু ইউটিআই জটিলতাবিহীন। জি। এখন জটিলতা থাকলো, সেটা কি? ডায়াবেটিস থাকে, তাহলে জটিলতা বেড়ে যায়, কারণ ব্লাড সুগারের ভিতরে জীবাণুগুলি তৈরি বেশি হয়। দ্বিতীয়, যদি রাস্তা ব্লক থাকে, অর্থাৎ মূত্রনালীতে পাথর থাকলো, বা জন্মগত পলিসিস্টিক কিডনি আসলো, অথবা পেশার রাস্তা সরু হয়ে গেল, অথবা যে কোনো কারণেই যদি রাস্তা ব্লক থাকে, সেটা কমপ্লিকেটেড। তাছাড়াও যখন বডি রেজিস্ট্যান্স কমে দেয়, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, তখন ইমিউনিটি কম থাকে, এটাও কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই। অথবা ট্রান্সপ্ল্যান্ট রোগীর যখন আমরা ইমিউনিটি কমিয়ে দেই, রিজেকশন না হয়, তখন কিন্তু তারা কমপ্লিকেটেড। এই যে জিনিসগুলি, অথবা জন্মগত রিফ্লাক্স যদি থাকে, মানে ব্লাডার থেকে পেশাবটা উপরে উঠে যাচ্ছে, সেটাও কিন্তু অনেক সময় পলিসিস্টিক জন্মগত যে রোগ সেটা থাকলেও কিন্তু সো দিজ আর কমপ্লিকেটেড ইউটিআই। কাজে চিকিৎসা ইউরিনারি ট্র্যাক্ট কমপ্লিকেটেড। ইনফেকশন যেটি আপনি বর্ণনা করলেন সেটি দুই রকম হতে পারে, কমপ্লিকেটেড বা আনকমপ্লিকেটেড, দু রকমই হতে পারে। আপনি সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন, এবং কোন জায়গায় কিভাবে ইনফেকশনটি হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা বা অন্যান্য জীবাণু দ্বারা সেটিও আপনি উল্লেখ কেন করেছেন। কেন এটা ইম্পর্টেন্স জি, যে আপনার তো একটা ইনফেকশন হলে ইনফেকশনটা ডায়াগনোসিস করতে হবে, উপসর্গ থাকবে, ডায়াগনোসিস আমরা ইউজুয়ালি ইউরিন রুটিন করি, মানে এই মাইক্রোস্কোপে রুটিন করলাম, করার পরে আমরা দেখলাম পাসের আরবিসি, কিন্তু কি জীবাণু দিয়ে হচ্ছে কালচার করতে হবে, এবং কালচার করলে কি জীবাণু দিয়ে হচ্ছে, কি অ্যান্টিবায়োটিক দিলে, সেন্সিটিভ প্যাটার্ন দেখে অ্যান্টিবায়োটিক দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কেননা এখন যে আমরা প্রবলেমটা ফেস করতেছি, আমরা এই যে Antibiotic resistance. রেজিস্ট্যান্স, কমন অ্যান্টিবায়োটিক্সগুলি এখন রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে গেছে, অর্থাৎ ওগুলি দিলে কাজ করে না 60-70%। এবং WHO ইজ কনসার্ন যে আপনার কমন যে কুইনোলিন গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ, এগুলি রেজিস্ট্যান্স এখন, কারণ আমি ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আমার বডির এগুলি রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তাহলে যখন আপনি খুব ক্রিটিক্যালি ইল হন, তখন কি অ্যান্টিবায়োটিক দেবো, আমরা অ্যান্টিবায়োটিক খুঁজে পাচ্ছি না। আর যদিও দিতে হয়, ভেরি এক্সপেন্সিভ, ভেরি আইভি রুটে দেয়, এক্সপেন্সিভ, খুব রেয়ার অ্যান্টিবায়োটিক্স দিতে হচ্ছে, কস্টও যেমন বেশি, ট্রিটমেন্ট প্রোটোকল বেশি, সেই জন্য কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করতেছি। কাজে ওভার দ্য কাউন্টার বা একটা আসলো, ফটাফট অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, যে এটা তো অ্যান্টিবায়োটিক্স তো এখন না, আসলে আপনি UTI যত্রতত্র হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলেই এই অ্যান্টিবায়োটিক Antibiotic রেজিস্ট্যান্স বা resistance সহনশীলতা গড়ে উঠেছে। আসলে কিভাবে অ্যান্টিবায়োটিক রেশনালি আসলে ব্যবহার করা উচিত, অর্থাৎ একজন যখন যে কোনো ধরনের ইউটিআই আক্রান্ত হবেন, কিভাবে অ্যান্টিবায়োটিকটা চুজ করা উচিত এবং Actually, কতদিন ব্যবহার এটাও করা যেমন উচিত? সত্য। এখন ধরেন আমি একটু উদাহরণ দিই, বাস্তব একটা রুগী গ্রামের থেকে আসলো, আসে আপনি বুঝলেন যে তার এখন তাকে যদি বলি আপনি ইউরিন রুটিন কালচার করেন, জি। সে তো 2 দিন 3 দিন থাকতে হবে গ্রামের থেকে, গরিব মানুষ। তখন আমাদের যে অভিজ্ঞতা আলোকে কি অ্যান্টিবায়োটিক দিলে ভালো, এখন বর্তমান এটা বইতেও যেমন আছে, এবং WHO বলছে রিজনাল যে সেন্সিটিভ প্যাটার্ন, সেই দেখে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, 5 দিন 7 দিন দিয়ে দিলেন, ভালো হয়ে গেলে গেল, যদি ভালো না হয় আবার আসে, তখন আপনি ইউরিন কালচার করেন। নাহলে ইট ইজ এ কমিউনিটি অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট ইউটিআই। নাহলে সব রোগীরা আপনি আটকে রাখলে তো হবে না, গ্রামের গরিব মানুষ আসেন তারা, সে এটা কমিউনিটি অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট। যদি এতে ভালো না হয়, আবার আসে, জ্বালাপোড়া সেক্ষেত্রে আমরা হচ্ছে, culture করে তখন নতুন কালচার করে antibiotic দিতে হবে। এটা হলো একটা।
দ্বিতীয়ত বারে বারে যদি আসে তাহলে আপনার খুঁজতে হবে কি কারণ, তার ডায়াবেটিস আছে কিনা, রাস্তা ব্লক আছে কিনা, জন্মগত রোগ আছে কিনা, সেগুলি কারেকশন করতে হবে, নাহলে তো বারে বারে হবে। এবং বারে বারে হলে যেটা হবে, রুগীরও যেমন ঝামেলা, ডাক্তারদের আমরাও স্যার আপনারা অ্যান্টিবায়োটিক দিলেন, আইভি রুটে দিলেন, বারে বারে স্পাইট অফ দ্যাট আফটার গুড ট্রিটমেন্ট তারা রিকারেন্ট ইউটাই ইজ এ টার্ম, এটা আমরা বলি বারে বারে যদি আসে, এটা ডেফিনেশন না বললাম, দুই রকম হতে পারে, একটা রিল্যাপস আর একটা রিইনফেকশন। একই জীবাণু দিয়ে হতে পারে অথবা ডিফারেন্ট জীবাণু, দুইটা টার্ম। সেই ক্ষেত্রে উই ফেস এ লট অফ প্রবলেম। তখন আমাদের আইভি রুটে দিয়ে আমরা একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স দিই, অর্থাৎ যেটা দিই মানে একটা ফুল কোর্স দেওয়ার পরে একটা রাত্রে করে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ট্যাবলেট ফর্ম, অরাল ফর্মে। সেইটা খেলে কি বলে, সেটা একটা কোটিং তৈরি করে এই ব্লাডার বা ওই জীবাণুটা ওখানে অ্যাটাচমেন্ট, অ্যাকচুয়ালি এই জীবাণুগুলি অ্যাটাচমেন্ট হয়ে পলিফেশন হয়। অ্যাটাচমেন্ট কোথায় হয়, এই ব্লাডারের ইপিথিলিয়ামের মানে ওই সারফেসের স্ট্রাকচারের সাথে আলাপ করে পলিফেশন হয়। সেই ক্ষেত্রে আমরা এটা করি। কিছু কিছু আগে আছে ক্যাডবেরি, তারপরে ইয়ার দু একটা জিনিস আছে, সেটা ডাউটফুল রোল, অনেক সময় আমাদেরকে ইউজ করা যেতে পারে, কিন্তু এটা কোনো ডেফিনিট রিকমেন্ডেশন নাই যে এটা ইউজ করতেই হবে, এরকম না। তো এই কথা, আর পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, কারণ ঔষধ বা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি পার্সোনাল ভেরি ইম্পর্টেন্ট হলো যে আপনার, আমি একটু আগে যে বললাম জীবনটা পায়খানা রাস্তা দিয়ে সামনে দিয়ে আসে, তো ফ্লাশিংটা জানি সামনের থেকে পেছনে হয়, মানে পেছন থেকে জীবনটা সামনে আসে। আরেকটা জিনিস হলো মহিলাদের কেন বেশি হয়, মহিলাদের পায়ুনালী আর পেশাব রাস্তা ভেরি কাছাকাছি এবং ইউরেথ্রাটা ছোট, ছেলেদের ইউরেথ্রাটা এত বড়, সো জীবাণু এটার ভিতরে ঢুকতে করে না। কিন্তু ছেলেদের একটা প্রবলেম আছে, ছেলেদের যদি প্রোস্টেট ইনফেকশন হয়, যে ডিপ স্ট্রাকচার, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইন্ডিকেট, এবং প্রোস্টেটাইটিস ইজ এ প্রবলেম, ইনফেকশন হলে তখন এটা চিকিৎসা করা। তাইলে আপনি কি করতে হবে, এই প্রোফাইল একটা মেয়েদের চেয়ে মাসিকের সময় সেডিটাল ভালো ইউজ করতে হবে। পানিটা মেয়েরা অনেক সময় টয়লেট ভালো না পেলে পেশাব আটকে রাখে, তখন কি রিটেনশন হয়, যদি আপনি পেশাব করে ফেলেন কিছু জীবাণু তো বের হয়ে যাবে ফ্লোতে, সেটা আটকে রাখবে না। পানিটা বেশি খাবে, ডবল ভয়েডিং বলি আমরা, রাত্রেবেলা একবার পেশাব করলেন আবার পেশাব করলেন। ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় থাকলে ইনফেকশন বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে ডবল ভয়েডিং করে পেশাবটা রেসিডাল ভলিউম, মানে পেশাব করার পর মূত্রথলি যেন বেশি পেশাব না থাকে। তারপরে কনস্টিপেশন যদি থাকে, সেইটা সমাসের আগে পরে প্রাইভেট পার্টটা মেয়েদের পরিষ্কার রাখতে হবে। এই যদি আপনি মেনটেন করেন পার্সোনাল হাইজিনগুলি, তাহলে অনেকাংশে এই বদারেশন ইউটিআই এদের কিন্তু খুব বদারেশন করে মেয়েদের জন্য, ছেলেদের করে। এবং বিশেষ করে আপনি বলেছেন রিকারেন্ট বা রিল্যাপস কেস যদি হয় তাহলে সেটি আরো বেশি বদারেশন তৈরি করে। মানে রোগী না, ডাক্তাররাও খুব ফেস করে আমাদের কাছেই, আপনি স্যার ওষুধ দিলেন, এইটা করলাম, তারপরে কেন ভালো হচ্ছে না, কি চিকিৎসা দিচ্ছেন আমাদের। নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক বা প্রপার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের পাশাপাশি পার্সোনাল হাইজিন সম্পর্কিত এবং অভ্যাস সম্পর্কিত যেগুলি আপনি পরামর্শ দিয়েছেন, সেগুলির মাধ্যমে আমরা রিকারেন্ট বা রিল্যাপস বা যে কোনো ধরনের ইউটিআই পরিত্রাণ পেতে পারবো। আমরা কিডনির বিভিন্ন রোগ সম্পর্কে আরও কথা বলতে চাই বা পরামর্শ নিতে চাই আপনার কাছে, ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যাল প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি, তা হলো কিডনি রোগ এবং তার প্রতিকার। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। স্যার, বিরতির পূর্বে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কে আপনি খুব বিশদভাবে বর্ণনা করেছেন, কাদের হতে পারে, কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে, ঔষধ বা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা কি কি নিয়মকানুন মানতে পারি। এবারে একটু জানতে চাইবো আপনার কাছে যে ক্রনিক কিডনি ডিজিজে যারা আক্রান্ত হচ্ছেন তারা আসলে কি কি কারণে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হচ্ছেন এবং কিভাবে আপনারা এই রোগগুলোকে ডায়াগনোসিস করছেন। ধন্যবাদ। প্রথম কথা হলো যে ক্রনিক কিডনি ডিজিজ যে ধীর গতিতে কিডনি ড্যামেজ হচ্ছে, সেটা আমাদের জন্য প্রবলেম। এটার 5টা স্তর আছে। পঞ্চম স্তর মানে যে স্তরে মানে 90% কিডনি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিডনি ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট লাগে এবং ভেরি এক্সপেন্সিভ, এবং কোনো দেশেই এটা ভেরি এক্সপেন্সিভ চিকিৎসা। তাহলে কি করতে হবে, রোগগুলি জানতে হবে এবং সেই রোগগুলি আগেই শনাক্ত করতে পারি সচেতন করে, আমরা ওই স্টেজে আমরা না যেতে দেই, তাইলে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ। এটা
ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের এই জিনিসগুলি জানতে হবে, যাতে আমরা এন্ড স্টেজ পর্যন্ত না যাই। পৌঁছাই। তাহলে এখন জানা যাক কি রোগে আমরা কিডনিটা ড্যামেজ হয়। প্রথম যেটা হচ্ছে এখন ডায়াবেটিস, এবং ডায়াবেটিস কিন্তু প্রিভেন্টেবল। আপনি ডায়াবেটিস যদি কন্ট্রোল রাখেন তাহলে আপনি কিন্তু কিডনিরও হবে না এবং স্টেজও আপনি বাইরে হবেন না, একদম লার্জলি কন্ট্রোলেবল। জি, প্রিভেন্টেবল, মানে আপনি ডায়াবেটিক কিডনি ডিজিজ লার্জলি প্রিভেন্ট করতে পারেন যদি সচেতন থাকে। প্রথম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ ইপিডেমিক ফর্মে ইন বাংলাদেশ এবং ডেভেলপিং কান্ট্রি, এবং এটার একটা কারণ জেনেটিক কারণ আছে, এনভায়রনমেন্টাল কারণ আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ওবেসিটি যেটা, সেটা কিন্তু একটা, যেমন বাচ্চারা এখন তারা ফাস্ট ফুডে আসক্তি এবং মোবাইল কম্পিউটার, খেলাধুলার জায়গা নাই, তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তারা এই লাইফস্টাইল চেঞ্জের কারণেই আসলে অনেকে আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি রক্তচাপ তো থাকবেই। উচ্চ রক্তচাপ মানে আপনার প্রেশার, আপনি নিজেই আপনি জানেন না আপনার প্রেশার, কিন্তু ভেরি সিম্পল, আপনি একটা ব্লাড প্রেশার যে কোনো জায়গায় তো দেখা দিতে পারে। তা প্রেশারটা থাকলে প্রেশারটা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। এখন যারাও জানে 70 to 80% জানে না, যারা জানে 50% লোকই তারা কন্ট্রোল করে না। কন্ট্রোল মানে যেই টার্গেট লেভেলে ব্লাড প্রেশারটা রাখতে হবে সেটা। এখন অনেকেই বলেন যে এত পয়সা কোথায় পাবো? নো, দেয়ার আর, বাংলাদেশ তো ফার্মাসিউটিক্যালি ভেরি রিচ, দেয়ার আর লট অফ ড্রাগস, স্বল্প দামের অনেক ওষুধ আছে। এমন একটা ওষুধ দিতে হবে সে যে অল্প পয়সায় সে সারা জীবন খেতে পারে। কোনো সময় ব্লাড প্রেশার ওষুধ যদি আমরা শুরু করি, এটা সারা জীবন খেতে হবে, অ্যাকসেপ্ট এ ফিউ কন্ডিশন, সেটা আলাদা জিনিস, যদি না লাগে। তাহলে ওষুধটা কন্ট্রোলের জন্য আসলে ঔষধ সারা জীবন ব্যবহার করতে হয়, সেটা আপনি এখন বলেছেন। ওষুধের সেই ওষুধগুলো যাতে আমরা শুরু করি যাতে রোগীর জন্য সেটি সুবিধাজনক, যেটা দাম কম এবং রোগীটা খেতে পারে। তৃতীয় যে একটা নেফ্রাইটিস বা কিডনির ছাকনি, সেটা একটা পিকুলিয়ার লোক, দুইটা কিডনির ছাকনি, এই যে ছাকনি, কিডনির ছাকনিটা কিছু একটু আগে বলছিলাম না, ট্রিমেন্ডাস। 180 লিটার ফিল্টার হয় দুইটা কিডনিতে, মানে 60 লিটার বালতি, 3 বালতি ফিল্টার হচ্ছে, পেশাব হচ্ছে কতটুকু, 1.5 থেকে 2 লিটার। এই সব কিছু কিন্তু আবার অ্যাবজর্ব করে নিচ্ছে কিডনি, ট্রিমেন্ডাস পাওয়ার, এবং ব্লাড ফ্লো কিন্তু বেশি। এখন এই ছাকনিতে যদি প্রদাহ হয়, সেই প্রদাহতে যদি কিডনিতে প্রোটিন বের হয়ে যায় এবং সেই সাথে যদি ব্লাডের প্রোটিন লেভেল কমে যায়, তখনই শরীরে পানি আসে, প্রথমে মুখে আসে, পায়ে আসে, ধীরে ধীরে সারা বডিতে আসে। সেই রোগটা তো এখন কমে গেছে। আগে আরও আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আর্লি ক্যারিয়ার পিরিয়ডে, আমাদের এগুলি খুব কমন ছিল। এখন কিন্তু উন্নত, আমরা যেহেতু মডার্ন টেকনিক এবং মডার্ন চিকিৎসার জন্য এটা কমে গেছে। এইটা একটা নেফ্রাইটিস একটা রোগ, এখনও আছে এই রোগ। চতুর্থ যেটা বলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, অর্থাৎ দুই দিকের কিডনিতে পাথর আছে, রাস্তা ব্লক আছে, দুই দিকের ব্লক হয়ে ব্যাক প্রেশারে কিডনি ড্যামেজ হলো, সেটা একটা। যেমন ছেলেদের প্রস্টেট যদি বড় থাকে অথবা পাথর থাকে, অথবা এরপর আসে জন্মগত, যে আপনার পলিসিস্টিক কিডনি, দুইটা কিডনিতে অসংখ্য সিস্ট আছে, সেই সিস্টের জন্য যদি এত সিস্ট থাকে কিডনির ফাংশন তো করতে পারবে না। সেই রোগীগুলি আর্লি স্টেজে কিন্তু ধরা যায় না, 20-30 বছরে প্রথমে বোঝা যায় সিস্ট একটু একটু আসতেছে, তারপরে ধরা গেল। এটা হলো জেনেটিক, মানে যদি বাবা মার থাকে, বাবা মার কেউ থাকতে হবে, এবং 50% ছেলে মেয়ে 4 জন থাকলে 2 জনের হবে, এর জন্মগত পাওয়া যাচ্ছে। এখন এরা কি করে, 30 বছর পর্যন্ত এমন কিছু উপসর্গ থাকে না, একটু ব্লাড প্রেশার হয়, যত বয়স বাড়ে এই প্রেশারের জন্য কিডনি ড্যামেজ হয়, পাথর তৈরি হয়, রক্তর সাথে পেশাবের সাথে রক্ত যায়, ইনফেকশন হয়, এই শুরু হলো আর কি কিডনি। সো এইটা আবার জানতে হবে, এটার আবার কন্ট্রোল করতে হবে। এরপরে আমরা আবার কিছু করি, এরপরেও কিছু আরো কনজিটাল রোগী আছে, এবারে রোগ আছে, বিভিন্ন কারণ সম্পর্কে আপনি বলেছেন। এরপরে আরেকটু কিছু আছে, কিছু 10 to 20% কিন্তু আমরা কোনো কারণ জানি না, সব কিছুর কারণ প্রত্যেক দেশে আছে, অনেক কিছু থিওরি আছে, আমরা ওইদিকে বলতে চাচ্ছি না। আরেকটা হলো যেটা আমি জানি, আমার ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, আমি ওভার দ্য কাউন্টার নেফ্রোটক্সিক ড্রাগ খাচ্ছি, বেদনানাশক ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অনেক সময় মানে গ্রামের লোকরা আয়ুর্বেদি, তারপরে অনেক সময় অনেক ড্রাগ আছে যেগুলি খেলে আপনার কিডনি ড্যামেজ হয়, সেগুলি না বুঝে খাচ্ছি, না জেনে না বুঝে, তখন আমরা কিডনিটা আরো ড্যামেজ করছি। তাহলে এইটা হলো কারণ। এখন আপনি তাহলে কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবো যে আমাদের শরীরে লক্ষণ বা কিভাবে প্রকাশ পাবে? খুবই সিম্পল, আমার ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার দেখলাম, ডায়াবেটিস আছে কিনা আমরা ব্লাড সুগার করলাম, ইউরিনটা টেস্ট করলে অ্যালবুমিন যাচ্ছে কিনা, প্রোটিন লিক করছে কিনা, নেফ্রাইটিসে প্রোটিন লিক করবে, আরবিসি যাবে, আমি জানলাম।
আর একটা প্লেন এক্সরে করলে ও পাথর যদি থাকে, প্লেন এক্স করলে পাথরটা দেখতে পারলাম, আর একটা আলট্রাসাউন্ড করলে সিস্ট ধরা পড়বে। সিম্পল। এই কটা টেস্ট করতে তো আপনার পয়সা বেশি লাগে না, কিন্তু আমি এটা করতেছি না। আমি যদি জানিও আমার ব্লাড প্রেশার আছে, ওষুধ খাচ্ছি না, তো দোষটা কার? আমার তো দোষ। সেই দোষটা যদি আমরা সচেতন হই, তাইলে আমি ওই যে এল স্টেজ রেনাল ফেলোর অনেকেই আসে বাইরের থেকে, তার যে ব্লাড প্রেশার ছিল ছিল কোনো খবর ছিল না। জি, প্রাথমিক অবস্থা থেকে প্রাথমিক যদি স্তরে আমরা শনাক্ত করতে হবে, শনাক্ত করতে এইটাই পারি, কিন্তু বেশ আমাদের ব্যবস্থা নেই। মেসেজটা এইটাই যে আপনি আপনার কিডনিটার সম্বন্ধে জানেন, এবং কিভাবে জানবেন? সিম্পল, আমি তো 5টা পয়েন্ট বলে দিলাম। এই কটার বাইরে কোনো কিডনি রোগ হবে না, গ্যারান্টি। এই কটা কারণের জন্যই আসলে হ্যাঁ, আর chronic আপনি কোনো kidney disease ওভার দ্য হয়ে কাউন্টার থাকে। ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ কোনো অ্যান্টিবায়োটিক খেলেও কিন্তু অনেক সময় হঠাৎ করে কিডনি অঙ্গ যেতে হবে। জি। উইদাউট প্রেসক্রিপশন কোনো ওষুধ খাবেন না, একটু সচেতন হন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন আপনাদের কাছে যাব, আপনার এত, আমাদের বলে এত টাকা ফি, আপনি দরকার নেই। তবে গ্রামে গঞ্জে যারা আছে মেডিকেল অফিসার, ওটা তো বিনা পয়সায় প্রত্যেককে, এখন তো ইউনিটের লেভেলেও আপনারই আছে, ওখানে যান, ব্লাডটা দেখান, ইউরিনটা দেখান, চিকিৎসা নেন। ওরা অবশ্যই না আমাদের পারলে সারা তখন বাংলাদেশে পাঠাবে। উপজেলা স্বাস্থ্য হ্যাঁ, কমপ্লেক্সগুলো এখন তো আমার health খুবই system সুন্দর খুবই সার্ভিস দিচ্ছে service এবং দিচ্ছে। সেখানে সবসময় ডাক্তার প্রেজেন্ট আপনারা তো রয়েছেন। পাবলিক হেলথের লোক, আপনি আরো ভালো জানবেন। জি, এই ব্যাপারে। অবশ্যই স্যার। স্যার, আরেকটি বিষয় জানতে চাইছি যে যাদের আসলে শেষ পর্যন্ত যাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে, ডায়ালাইসিস যদিও একটি ব্যয়বহুল এবং খুব কষ্টদায়ক একটি চিকিৎসা পদ্ধতি, তারপরেও তাকে জীবন রক্ষার্থে ডায়ালাইসিস করতে হচ্ছে। কোন অবস্থায় আসলে ডায়ালাইসিস করতে হয়? তখন সিরাম ক্রিয়েটিনিন লেভেল বা অন্যান্য কি কি দেখে আপনার ডায়ালাইসিসের খুবই সিদ্ধান্ত সুন্দর গ্রহণ প্রশ্ন। করেন? এটা আমাদের প্রায়ই আমরা ওই ফেস করি যে স্যার আমার এখন ডায়ালিসিস লাগবে কি লাগবে না। এটা দুইটা ভাগে আমি বলি। প্রথম হলো বায়োকেমিক্যাল প্যারামিটার, তারপর হলো ক্লিনিক্যাল প্যারামিটার। বায়োকেমিক্যাল প্যারামিটার হলো ক্রিয়াটিন লেভেল বেশি থাকবে, এটা 7-8 মিলিগ্রাম। ও ক্রিয়াটিনের আবার দুইটা ইউনিট আছে, অনেকেই দর্শকরা কনফিউজ করে। একটা হলো মাইক্রোমোল, ধরেন মাইক্রোমোলে 110 পর্যন্ত নর্মাল, আর এসআই ইউনিটে যেটা আমরা বলি, আর আরেকটা ইউনিট কনভেনশনাল, সেটা হল মিলিগ্রাম, 1.2 মিলিগ্রাম, 1.3। সো এটা কনফিউজড হয়েছে, একটা 110, একটা হলো 1.2, 1.4। সো দুইটা ইউনিটই আছে, দুইটা ইউনিট আপনি লেখা দেখতে হবে যে কোন কি ইউনিটে ইউনিটটা আমরা লেখা, দেখেছি? রিপোর্টটা কোন ইউনিটে, দুই জায়গায় হয়। তো ক্রিয়েটিন লেভেল বেশি হতে হবে, ইউরিয়া লেভেল বেশি হতে হবে। এর সাথে সাথে যখন কিডনির ড্যামেজ হয়, যে অ্যাসিড বেস ব্যালেন্স, তখন বাইকার্বনেট কমে যায়, টিসিও বেড়ে যায়, পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়, কারণ পটাশিয়াম কিডনিতে অ্যাক্সিড করে। এগুলো বায়োকেমিক্যাল প্যারামিটার দেখলাম। তারপরে আসেন ইউরিয়া লেভেল দেখলাম, ক্রিয়েটিন দেখলাম, পটাশিয়াম দেখলাম, ঠিক আছে, বাইকার্বনেট কম, এইটাই তো গেল। হিমোগ্লোবিনটা কমে যাবে, মেটাবলিক আরও কিছু ক্যালসিয়াম ফসফেট এগুলি দেখব। প্লাস তার উপসর্গ কী, উপসর্গ। উপসর্গটা ইম্পর্টেন্ট। তার বমি হচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার শরীরে পানি এসে গেছে কিনা, সে ড্রাউজি ফিল করতেছে কিনা, এই সবগুলি মিলেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে আপনার ডায়ালিসিস লাগবে। এখন ডায়ালিসিসের আগে ভাগেই আমরা বলি অনেক সময় যে আপনার ডায়ালিসিস লাগবে। আপনি ডায়ালিসিস করতে হলে দুইটা রাস্তা আছে, একটা হলো পেটের ডায়ালিসিস, একটা হলো রক্তের ডায়ালিসিস। রক্তের ডায়ালিসিস যদি করতে হয়, তাহলে হাতের ভিতরে ছোট্ট একটা আমরা অপারেশন করি, ফিস্টুলা যেটা করতে এভি ফিস্টুলা। ফিস্টুলাটা কিছু না, এটা একটা ছোট্ট অপারেশন, নাকি বুঝে নাই কিছুই না। ফিস্টুলাটা হলো আপনার যে ব্লাডটা টানবেন, ভেইনের থেকে ব্লাড টানি, সেই ব্লাডটা ভেইনের থেকে বেশি ব্লাড আসে না। সেই জন্য আমরা কি করি, আর্টারিটারে ভেইনের ভিতরে লাগিয়ে দিই। তাহলে আর্টারি দিয়ে প্রেশার বেশি, ভেইনের ভিতরে যখন যায় ভেইনটা ফুলে যায়, ফুলে গেলে ওই ব্লাডটা টানতে সুবিধা হয়। তাহলে ছোট্ট একটা অপারেশন করলে এটা শুকাইতে 1 মাস থেকে 1.5 মাস লাগে, আমি ইজিলি বলতেছি। সেই জন্য আপনি যখন ব্লাডটা টানবেন ওই ভেনের থেকে, এই জন্য একটা ফিস্টুলা করে রাখ, আর নাহলে ইমার্জেন্সি বড় ভেনে দিতে হয়, সেটা আমরা করতে চান। তাহলে আগে আপনার বলতে হবে আপনি ফিস্টুলা করলে করে রাখেন। আর যদি মনে করেন আপনি পেট ফুটা করে পেটের ডায়ালিসিস করবেন, পানি দিয়ে ডায়ালিসিস করবেন, সেটাও করতে পারবেন। সেটা এখন বলে সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস, অর্থাৎ পেট ফুটা করে কাঁথাটা লাগিয়ে দিলেন, ডায়ালিসিস করলেন, রাত্রেবেলা ঘুরে টুরে বেলেন, রাত্রে আবার একটা পানি দিয়ে বের করে দিলেন। সেটা এখন মডার্ন ট্রিটমেন্ট, কিন্তু সিএপিডিজে বেশি এখন সবাই অ্যাকসেপ্ট করে ভালো। এরপরে হলো ট্রান্সপ্ল্যান্ট। এটা ছাড়া আরেকটা আছে কিডনি সংযোজন, সেটার জন্য কিন্তু আপনি কিডনি জানেন সংযোজন অবশ্যই একটি দীর্ঘ আলোচনা স্যার। আজকে আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ডায়ালাইসিস সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে পেরেছি, যতটুকু প্রয়োজন স্বাভাবিকভাবে। এছাড়াও আপনি কিডনি রোগের লক্ষণ বা কারণসমূহ কি কি হতে পারে, ইউরিনারি ট্র্যাক্টের কারণ সম্পর্কে আমাদেরকে বলেছেন এবং সচেতনতা তৈরি করবার জন্য অনেক তথ্য দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে। ডক্টর বাজিত, আপনাকে ধন্যবাদ, এবং ফার্মাসিউটিক্যাল এসকে ফার্মাসিউটিক্যাল যারা এটা আয়োজন করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানে আলোচনা করেছি কিডনি, মূত্রনালী এবং মূত্রথলিতে যে সকল রোগ হয় সেই রোগের লক্ষণগুলো সম্পর্কে জানবার চেষ্টা করেছি। বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কে জানবার চেষ্টা করেছি এবং যারা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের আসলে কোন কোন কারণে এই রোগটি হতে পারে এবং কোন অবস্থায় ডায়াগনোসিস করাটি সুবিধাজনক হয়, যাতে করে আমরা এন্ড স্টেজ রেনাল ফেইলিউর অথবা ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্ল্যান্ট পর্যায়ে না যেতে হয় সেরকমভাবে সতর্ক থাকতে পারি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের এই আলোচনা উপভোগ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।